ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডাব্লিউবিজেই জিএনএমএনএম এন্ট্রান্সের জন্য তোমাদের ফর্ম ফিল আপ চলছে এখন। তোমরা প্রত্যেকেই কম বেশি ফর্ম ফিল আপ করেছো। 11ই জুন পরীক্ষা। গত বছরের তুলনায় এবছরের পরীক্ষার কোশ্চেন পেপার ওয়াইজ কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। পরিবর্তন বলতে আগের বছর যেরকম 65 নম্বরের পরীক্ষা ছিল, সিলেবাসকে এক রেখে এবারে কিন্তু প্রশ্নপত্র বলো বা কোশ্চেনের কোয়ালিটি বলো বা তুমি প্যাটার্ন বলো, কিছুটা কিন্তু পরিবর্তন করেছে। যেহেতু এই যে প্রথম ক্লাস, কী কী বই রাখা দরকার আমাদের সঙ্গে, কীভাবে এগোনো উচিত, একটু ভালো করে আলোচনা করে নিই। কারণ আগের বছর আমরা কম টাইম পেয়েছিলাম, মাত্র 3 মাস টাইমে আমরা প্রিপারেশনের দেওয়ার একটা চেষ্টা করেছিলাম। এবার সেখানে 6 মাস টাইম পাওয়া যাচ্ছে। তবে একটা জিনিস কি, আগের বছরের থেকে এবছর কিন্তু অ্যাপ্লিক্যান্টের সংখ্যা অনেক বেশি হবে। ওকে, চলো দেখে নেওয়া যাক কী কী আমাদের সিলেবাসে রয়েছে। তার মধ্যে প্রথম 1 নম্বর লাইফ সায়েন্স। একটু দেখে নাও, ফার্স্ট ক্লাস হিসাবে লিখে নাও। কটা খাতা বানাবে, কীভাবে করবে আমি বলে দেবো। লাইফ সায়েন্স, দেখো লাইফ সায়েন্সে দুরকম ক্যাটাগরি কোশ্চেন আছে। কীরকম? ফার্স্ট ক্যাটাগরিতে যেখানে 30টা কোশ্চেন থাকবে 1 নাম্বারের। ওকে, 30টা কোশ্চেন থাকবে 1 নাম্বারের, মোট হচ্ছে 30 নম্বর। ক্যাটাগরি 2তে থাকবে 10টা কোশ্চেন 2 মার্কসের। এটা মার্কস, এটা কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স। তাহলে 10টা কোশ্চেন 2 নাম্বার করে যদি থাকে তাহলে কটা হবে? 20 নাম্বার। তাহলে লাইফ সায়েন্সে 30 নাম্বার 1 নাম্বারের জন্য আর 20 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন মিলিয়ে টোটাল থাকছে কত? 50 মার্কস, যেটা আগের বারের থেকে কিন্তু অনেকটাই বেড়েছে। দেখো ভালো করে দেখে নাও, লাইফ সায়েন্সে কিন্তু গোটা 115 মার্কসের ফুল মার্কসের মধ্যে 50 নাম্বার কিন্তু ক্যারি করছে লাইফ সায়েন্স, প্রায় 40%। এটা আমাদের কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেকেন্ড, ফিজিক্যাল সায়েন্স। একটু লিখে নাও প্রথম দিন, ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে কি একইভাবে 15টা কোশ্চেন থাকবে 1 নাম্বারের, টোটাল মার্কস ক্যারি করছে 15। আর ক্যাটাগরি 2তে 5টা কোশ্চেন থাকবে 2 মার্কস করে, তাহলে টোটাল হচ্ছে 10। তাহলে 15 আর 10 মিলিয়ে ফিজিক্যাল সায়েন্স থেকে ক্যারি করবে 25 মার্কস। বলে রাখি, আগের বছরে 2 নম্বরের কোশ্চেনে কিন্তু কোনো ক্যাটাগরি ছিল না, এবারে কিন্তু 2 নম্বরের কোশ্চেনের ক্যাটাগরি ইন্ট্রোডিউস করা হয়েছে। ওকে, চলো 3 নম্বর ইংলিশ। ইংলিশ বলতে এখানে জেনারেল ইংলিশের কথা বোঝানো হয়েছে। 9-10 স্ট্যান্ডার্ডে কীভাবে পড়তে হবে বলে দিচ্ছি। এখানে ইংলিশের ক্ষেত্রে বা এরপরে যে সমস্ত সাবজেক্টগুলো বলবো আমি, এখানে 2 নম্বরের ক্যাটাগরি কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে কি আছে? এখানে 15টা কোশ্চেন থাকবে 1 মার্কসের, যেখানে 15 নাম্বার ক্যারি করবে। এই ক্যাটাগরি থেকে কোনো 2 নম্বরের ক্যাটাগরিতে কোশ্চেন নেই। তাহলে ইংলিশ থেকে ক্যারি করব আমরা 15 মার্কস। হয়েছে? তাহলে প্রথম 3টে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আলোচনা করলাম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ। এখানেই দেখো 50, 50, 25-এ 75, 75 আর 15-এ 90 কিন্তু এখান থেকেই কমপ্লিট হয়ে গেল। হচ্ছে, এরপরে দেখো ম্যাথ। ম্যাথে 10টা ম্যাথের কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেন 1 মার্কস করে, ক্যারি করবে টোটাল 10 নাম্বার। কোনো 2 নম্বরের কোশ্চেন কিন্তু থাকছে না। তাহলে কত হচ্ছে? এখানেও 10 মার্কস। একইভাবে নেক্সট নোট ডাউন করবে জিকে। জিকের মধ্যে কিন্তু এই জিকেটা কারেন্ট অ্যাফেয়ার্স বর্জিত মনে করতে পারো, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স পড়া আমার দরকার নেই। যেগুলো স্ট্যাটিক জিকে পার্ট, আমি এগুলোর কীভাবে কোন বই পড়বে বা কীভাবে পড়া দরকার আমি বলে দেবো। স্ট্যাটিক জিকে পার্ট 10টা কোশ্চেন থাকবে স্ট্যাটিক জিকে থেকে, 1 মার্কস করে ক্যারি করবে, টোটাল হচ্ছে 10 মার্কস। এরও কোনো ক্যাটাগরি 2 বা 2 নম্বরের কোশ্চেনে কিন্তু কোনো আসার ব্যাপার নেই। তাহলে এই জিকে থেকে টোটাল কত থাকছে? 10 নাম্বার। লাস্ট যেটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে রিজনিং। দেখো, যারা যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, রিজনিং কিন্তু প্রপার কোনো সাবজেক্ট নয়। রিজনিং বলতে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, প্রত্যেকেই কম বেশি পারা যায়। 5টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেন 1 নাম্বার করে, টোটাল ওয়েটেজ 5 মার্কস। ক্যাটাগরি 2তে 2 নম্বরে কিন্তু কোনো কোশ্চেন নেই, টোটাল হচ্ছে 5 মার্কস। ওকে, এই তাহলে টোটাল এই যে 50, 25, 15, 10, 10 করে টোটাল তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে 115 মার্কসের কিন্তু পরীক্ষা এই বছরের জন্য, যেটা গত বছর ছিল মাত্র 65 মার্কস।
তবে আমি গত বছরের যে ব্যাচ কন্টিনিউ করেছিলাম, প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্টের ট্রেনিংয়ের আওতায় গিয়েছিল জিএনএম এএনএমে। তবে সেখান থেকে বয়া গেছিলো, গত বছরে একটু আলোচনা করে নিই, যে প্রিভিয়াস ইয়ার্স 2021-এর যে 22শে আগস্ট পরীক্ষা ছিল দুটো শিফটে, সেখানে দেখা গিয়েছিল যে 65-র মধ্যে যারা জেনারেল ক্যান্ডিডেট বলছি 33 থেকে 42-এর মধ্যে পেয়েছে, প্রত্যেকে গভর্নমেন্টে চান্স পেয়ে গেছে প্রত্যেকে। তো এটা যদি 65-র মধ্যে 33 থেকে 42 পাওয়াটা সেফ মনে করা হয়, তাহলে এবছর আশা করা যায় যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হবে, অ্যাপ্লিকেন্ট বাড়বে, তাহলে 2022 আমি জেনারেল হিসেবে বলছি, বাকি এসসি এসটি ওবিসি প্রত্যেকের ক্ষেত্রে আমি আলাদা করে দেবো, টার্গেট সেট করে দেবো। 115-র মধ্যে এবছর যারা জেনারেল ক্যাটাগরি গভর্নমেন্ট ট্রেনিংয়ে যেতে চাও, তো তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 80 থেকে 85 এটাকে সেফ স্কোর ধরে রাখতে পারো। তবে এক্সামের ওপর ডিপেন্ড করবে। 80 থেকে 85 না হলেও যারা 70+ পাবে তাদেরকে মোটামুটি ইজিলি ক্র্যাক করে যাবে এরা আশা করা যায়। তাহলে 70+ টার্গেট নিয়ে কিন্তু আমাদের পড়া স্টার্ট করা দরকার। এটা পড়তে এই 70+ পাওয়াটা খুব কঠিন ব্যাপার নয়। ভালো করে যে আমি খাতায় যে নোট ডাউন করাবো বা নোট করাবো, তো সেরকম করে কিন্তু এগুলো পাওয়া সম্ভব। এবার চলে আসবো যে কিভাবে পড়া দরকার বা কী কী বই আমাদের কালেক্ট করা দরকার। ফার্স্ট যেটা নোট ডাউন করে নাও, ক্লাস 9-10 আমরা প্রত্যেকেই বিভিন্ন মাধ্যমের বা বিভিন্ন বোর্ডের মাধ্যমিক পাস করেছি। তো এই 9-10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যে অথারেরই পড়ুক, এর লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স বইটা কিন্তু আমাদের সঙ্গে রাখতে হবে। যাদের নেই একটু জোগাড় করে নাও, বা পুরনোও পাওয়া যায়, যেভাবে কোনো বন্ধুর কাছ থেকেও যেখান থেকে কালেক্ট করো। লাইফ সায়েন্স প্লাস ফিজিক্যাল সায়েন্স এই বই কিন্তু এনাফ। ওকে, ক্লাস লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এটা কিন্তু ক্লাস 9-10 থাকলে আমাদের দুটো কভার হয়ে যাবে। শুধু কি এটা একদমই নয়, যে শুধু এই বই পড়লেই এনাফ, কেন গত বছরের কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু হাই ছিল। তো সেক্ষেত্রে আমি ক্লাসে যে নোট লেখাবো, আজকে আমি লাইফ সায়েন্স ক্লাস স্টার্ট করছি, যেগুলো লেখাবো সেই লেখানো প্লাস এই দুটো বই মিলে কিন্তু আমাদের প্রিপারেশান এগোবে। সেকেন্ড, 2 নম্বরের যেটা দরকার সেটা হচ্ছে ইংলিশের জন্য কোনো 9-10-এর বই তো সেভাবে ইংলিশের আমাদের কোনো গ্রামার বই স্পেসিফিক্যালি ফলো করতাম না। ইংলিশের জন্য, গ্রামারের জন্য কম বেশি যাদের একটু গ্রামারে দুর্বল আছো, আমি তো শেখাবোই 10 থেকে আরম্ভ করে বেসিক থেকে, তাও হ্যান্ডবুক হিসাবে পাশে না পিকে দে সরকার, এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম বেসিক লেভেল থেকে। পিকে দে সরকার এই বুকটা গুরুত্বপূর্ণ। যাদের কাছে এই বুকস নিয়ে আমার কাছে পিডিএফ আছে, আমি পাঠিয়ে রাখবো। আর তার সঙ্গে আর একটা বই যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরিহান্টের অবজেক্টিভ। আমি কোনো বই নিয়ে চাপ নেওয়া দরকার নেই, যে কিনতে হবে আমি বলছি না, আমার প্রত্যেকটা বইয়ের পিডিএফ আছে, আমি তোমাদের গ্রুপে সেন্ড করে রাখবো। আরিহান্টের অবজেক্টিভ, তাহলে ইংলিশের ক্ষেত্রে পিকে দে সরকার বা আরিহান্টের অবজেক্টিভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এবার চলে এসো ম্যাথের ক্ষেত্রে। দেখো, ম্যাথের ক্ষেত্রে যেটা এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুবীর দাস ছায়া প্রকাশনী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। ম্যাথ বই, কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই, এই ম্যাথ বই আমার কাছে আছে, আমি এক একটা চ্যাপ্টার করাবো, এই বই থেকে হোমওয়ার্ক দেবো, দেখবে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে যতই ম্যাথে নিজেকে দুর্বল মনে করো, আস্তে আস্তে করলে দেখবে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে বাকি থাকছে জিকে রিজনিংয়ের পার্টটা আমি বলে রাখি, জিকে আমি নোট দেবো আর রিজনিং আমি শেখাবো, তার সঙ্গে প্র্যাকটিস সেট দেবো, কোনো রকম বই দরকার নেই। তবে তোমাদের ইনিশিয়ালি যে বইটা লাগবে সেটা হচ্ছে ক্লাস 9-10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, যেভাবে হোক তোমরা একটু জোগাড় করে নাও। বুঝতে পারলে? চলো, এরপরে আমি যেভাবে এগোচ্ছি, আজকে 24 জানুয়ারি, আজকে থেকে স্টার্ট করছি, একদম 10ই জুন পর্যন্ত চলবে। প্রত্যেক 15 দিন ছাড়া আমি যে টপিকটাই পড়া কমপ্লিট হচ্ছে তার রেসপেক্টে অনলাইনে মক টেস্ট নেব। তো তোমরা মক টেস্ট দিও, তার সঙ্গে একটা জিনিস ফলো করো, যে তোমাদের যেন 6টা কপি রেডি থাকে।
এই 6টা কপি যেন না হারায়, বা কোনো একটা রাফ খাতা টুকে নিলাম বা এমনিভাবে নয়, 6টা সাবজেক্ট ওরিয়েন্টেড ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, এই হিসাবে যেন 6টা কপি রেডি থাকে। তার মধ্যে লাইফ সায়েন্স কপিটা তুলনামূলক একটু মোটা করো, কারণ 50 মার্কসের তো একটু ডেপথলি করতে হবে। তো যেগুলো নোট ডাউন করাবো আমি খাতায়, সেই নোট ডাউনগুলো একটু রেগুলার মুখস্থ করে নিও। শুধুমাত্র এএনএম জিএনএমের এক্সাম বলে নয়, এরপরে তুমি আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও, সেখানে কিন্তু এই গোটা পার্টটা এই প্রস্তুতি থেকে কিন্তু রেডি হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এটা ডবল রিপিট হবে কোনো কোনো টপিক, যেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে উপকারী হবে। হয়েছে। এবার একদম লাস্টে, এই মুহূর্তে নয়, মার্চ মাসের পর থেকে, মার্চ যখন হয়ে যাবে তখন সিলেবাস প্রায় কিছুটা এগোবে, তখন তোমরা একটা বই কিনবে যেটা হচ্ছে তপতি পাবলিকেশান, তপতি প্রকাশনী বা তপতি পাবলিকেশান, যার হচ্ছে প্র্যাকটিস সেট, দুটো প্র্যাকটিস সেট খুব ভালো, একটা তপতি আর একটা সাঁতরা। এই তপতি আর সাঁতরার যে কোনো একটা প্র্যাকটিস সেট এই মুহূর্তে কিনতে হবে না, থাকলে খুব ভালো, এই মুহূর্তে কেনার দরকার নেই। এটা হচ্ছে লাগবে মার্চ মাসের পর থেকে। এই যখন গোটা ফেব্রুয়ারি মাসটা দেখবে মোটামুটি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ কিছুটা এগিয়ে যাচ্ছে, তখন এইগুলো কিন্তু দেখে নিতে পারবে। ওকে, কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয়। বলো, কোনো কোশ্চেন থাকলে বা কোনো ডাউট থাকলে করতে পারো। আমি প্রথম ক্লাসে একটু ইন্ট্রোডাকশান বলার দরকার ছিল, কীভাবে পরীক্ষা হয় বা কী ব্যাপার, যেটা গত বছর করতে পারিনি, কারণ গত বছর এই পরীক্ষাটা প্রথম নেওয়া হয়েছিল। এবছর আমাদের হাতে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের ব্যাপার স্যাপার রয়েছে, আমরা জানি যে কীভাবে এগোনো উচিত বা কীভাবে পড়লে বা কোন টপিকটা বেশি জোর দিলে তবে এই এক্সামে সাকসেস পাওয়া পসিবল হবে। তো এটা এখন আমি বুঝেছি বা জানি, যেটা আগের বছর কিন্তু জানতাম না। তবুও কিন্তু অনেকেই পেয়েছে বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে, যাদের ক্ষেত্রে আমি একদমই এক্সপেক্ট করিনি, তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট করে এএনএমের ট্রেনিংয়ে আছে। তো এবছরও তোমাদের এই এখন ব্যাচটা যথেষ্ট ছোটো ব্যাচ, 10 জনের ব্যাচ, এখান থেকে টার্গেট করা যেতে পারে যেন 10 জনই কোনো না কোনো জায়গায়, কারোর জিএনএম, কারোর এএনএম, কোনো না জায়গায় যেন ক্র্যাক করো। কারণ পশ্চিমবঙ্গের যা সিচুয়েশান, এখানে বর্তমানে দুটো চাকরি কিন্তু সব থেকে ভালো, মানে ভালোভাবে চলছে। ছেলেদের ক্ষেত্রে পুলিশ, মেয়েদের ক্ষেত্রে নার্সিং। এটা একটু তোমরা একদম মানে ধ্রুব বাস্তব কথা, কারণ পুলিশের রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে স্বচ্ছ তুলনামূলক হয়, কিন্তু এটা ছেলেদের ভ্যাকেন্সি অনেক বেশি থাকে মেয়েদের তুলনায়। আবার সঙ্গে উল্টো দিকে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের এই নার্সিং, এএনএম, জিএনএম, যেখানে স্যালারি লেভেল এতটাই হাই অন্যান্য এক্সামের, মানে অন্যান্য প্রফেশনের থেকে, বা কাজের ধরন যেটা পুরোপুরি মেয়েদের সঙ্গে যায়, এটা যথেষ্ট ভালো। আর একটা জিনিস ভালো কি, এখানে 18 থেকে 39 বছর পর্যন্ত দিয়েছে। তো ঘরের অনেকেই যারা গৃহবধূ বহুদিন পড়াশোনা ছেড়ে দিয়েছে, তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছিল এই নিয়ে করে বলে। তারা তো ক্লাস করবে না, ক্লাসের রেকর্ডিং দেখবে। যাই হোক, তো এরকম অনেকেই আছে যারা পড়াশোনায় ছেড়ে দেওয়া সত্ত্বেও এই জিএনএম এএনএম ট্রেনিংয়ে আসতে চায়, কারণ এটা অনেকটাই সহজ, ভ্যাকেন্সি এতটাই বেশি, এটা অনেকটাই সহজ। এখানে ছেলেদের স্কোপটা তুলনামূলক কম, ছেলেরা পরীক্ষা দিতে পারে, একটু তুলনামূলক কম, মেয়েদের অনেকটা বেশি হয়। তো এটা একটু ভালো করে তোমরা টার্গেট নাও, যাতে এই 11ই জুন 12ই জুনের যে পরীক্ষা, সেখানে তোমরা ভালো করে হতে পারো, মানে আগের বছরের থেকে যেন আরও ঠিকঠাকভাবে করা যায়। ওকে, চলো, কারো কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, কোনো ডাউট বা কোনো প্রশ্ন এই এক্সাম রিলেটেড বলো প্রত্যেকে, যাদের মনে কোনো প্রশ্ন আসছে বলতে পারো। তাহলে আমি, যদি কোনো না থাকে, আমি স্টপ করে লাইফ সায়েন্সে স্টার্ট করব। বলো কোনো প্রশ্ন, কোনো ব্যাপার। স্যার এএনএম কিভাবে মানে যাওয়া যায়? র্যাঙ্কের ওপর ডিপেন্ড করবে। র্যাঙ্কের ওপর ডিপেন্ড করবে, মানে দেখো, তোমার তো র্যাঙ্ক আসবে একটা, মানে তুমি যে একটাই তো পরীক্ষা হবে, আসলে র্যাঙ্ক এলো যে তোমার এএনএম র্যাঙ্ক 2000, জিএনএম র্যাঙ্ক 3000। ওকে, তো সেখানে তোমার কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ের রেসপেক্টে আমরা ঢুকবো কোথায়, মানে এএনএ পাচ্ছি কি জিএনএ পাচ্ছি। দেখো, দুটোর একটু আমি জব নিয়ে বলে দিই। এএনএম বলতে কি, এএনএম বলতে যারা ডাইরেক্ট না কোনো পেশেন্টকে নিয়ে ডিল করে না, ভালো করে শোনো, অনেকে জানো না এএনএম জেনে পার্থক্যটা কি। এএনএম মানে সাধারণত মিউনিসিপ্যালিটি এরিয়ায়, যেখানে বিভিন্ন ওয়ার্ডে যে হেলথ সেন্টার রয়েছে, মিউনিসিপ্যালিটি অফিস যে হেলথ সেন্টার রয়েছে, এখানে ডিউটি হয়, বা গ্রামীণ এরিয়ায় যেখানে ব্লক স্বাস্থ্য দপ্তর থাকে, প্রত্যেক ব্লকে 1-2 করে, বা গ্রামে যে স্বাস্থ্য দপ্তর সেখানে ডিউটি। এখানে ডিউটির একটা লিমিটেড আওয়ার রয়েছে, নাইটের কোনো ব্যাপার স্যাপার থাকে না, এটা এএনএমের ক্ষেত্রে।
এএনএম এর ক্ষেত্রে সুবিধা কি, এএনএম এর সঙ্গে এএনএম কেউ এগিয়ে গেলে এএনএম এর সঙ্গে অন্যান্য পড়াশোনা অন্যান্য জবের প্রিপারেশন নিয়ে এগোনো যায়। ঠিক আছে, এএনএম হেলথ স্টাফ বা হেলথ অ্যাসিস্ট্যান্ট তোমাকে অনেক কিছুটা ডেটা এন্ট্রি করা থেকে আরম্ভ করে কিছু ক্ষেত্রে ভ্যাকসিনেশান, কিছু ক্ষেত্রে হেলথের বিভিন্ন অফিসিয়াল ডিউটিগুলো কিন্তু করতে হয়। এবার চলে জিএনএম এর ব্যাপারে। জিএনএম বলতে কোনটা? জিএনএম বলতে জেনারেল নার্স, যারা নার্স, আমরা যারা সেবিকা বা যাদেরকে স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও হসপিটাল নার্সিংহোমে দেখি, বুঝতে পারলে, এটা কিন্তু নার্স। এদের কি হয়, এদের তুমি যে হসপিটালেই থাকো বা যেখানেই থাকো, একটা সমস্যার জিনিস কাজ করে, সমস্যা নয়, একদমই সমস্যা নয়, যারা নার্স প্রফেশনে এগোতে চাইছে তাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয়, সেটা হলো নাইট ডিউটি। মাসে 10 দিন নাইট ডিউটি পড়তে পারে, তোমরা প্রত্যেকেই জানো। তো শিফটিং ডিউটি পড়ে, এটা কিন্তু মেনে নিতে হয় জিএনএম নার্সের ক্ষেত্রে। এবার জিএনএম নার্সদের ক্ষেত্রে তাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রমোশন অনেকটাই হয়, এএনএমেরও প্রমোশন হয়। আর অনেকেই এএনএম থেকে কত বছর কাজ করার পরে জিএনএমের দিকেও শিফট করে, সেটা পরের ব্যাপার, কারণ এএনএমের স্যালারি জিএনএমের থেকে কিছুটা কম, খুব কম না, কিছুটা কম। তবে দুটো স্যালারি উত্তর বৃদ্ধি পায়, যেমন গভর্নমেন্ট জবের যা নিয়ম অনুসারে। তবে একটা ভালো জিনিস কি, এই এক্সাম ক্র্যাক করলে তুমি শিওর যে তুমি কোনো না কোনো গভর্নমেন্ট জায়গায় বা গভর্নমেন্ট সেক্টরে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে জব করছো, এটা কনফার্ম। বুঝতে পারলে? তাহলে তুমি এই জুলাই মাসে যখন রেজাল্ট বেরোবে, তুমি যদি এক্সাম ক্র্যাক করো, তোমার যদি র্যাঙ্ক সুইটেবল হয়, তোমার লাইফ সেটেল, যে তুমি জব করছো, জব তুমি পাবেই ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তরের আওতাধীনে। বুঝতে পারলে? এটা এই এক্সামের সবথেকে ভালো দিক। বলো আর কি কোনো প্রশ্ন জেএনএম এএনএম নিয়ে বা কোনো এক্সাম নিয়ে বা প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন বলো, কারো কোনো প্রশ্ন হলে জিজ্ঞেস করতে পারো, বলো প্রত্যেকে। স্যার রেজাল্ট কি জুলাই মাসে দেয়? হ্যাঁ, রেজাল্ট 1 মাসের মধ্যে দিয়ে দেয়, রেজাল্ট 1 মাসের তো মধ্যে। আগেবারে কি লেট হয়েছিল? না, আগে খুব লেট তো হয়নি। আগেরবার পরীক্ষাটা 22শে অগস্ট হয়েছিল। আগের বছর আমাদের ব্যাচে এখন সীমা, প্রিয়াঙ্কা আছো যারা, তারা আগের বছর পরীক্ষা দিয়েছিলে। আগেরবার 22শে অগস্ট পরীক্ষা হয়েছিল, রেজাল্ট তো সেপ্টেম্বরে চলে এসেছিলো। তো আগস্টে পরীক্ষা 1 মাস তো হাতে রাখতেই হবে। এবছর অলরেডি ডেট একটা হচ্ছে যে 11 তারিখ পরীক্ষা, 7ই জুলাই রেজাল্ট। তো আমি এটা কনফার্ম নয় যদিও, তো জুলাই মাসে রেজাল্ট বেরোবে, কনফার্ম রেজাল্ট। এখানে নিয়ে কোনো ঢিলামি হয় না, কারণ এরপরে তো ট্রেনিংয়ের ব্যাপার থাকে, কাউন্সেলিংয়ের ব্যাপার থাকে। তো এটা নিয়ে কিন্তু রেজাল্ট নিয়ে ঢিলেমির ব্যাপার কিন্তু এখানে হয় না। এটা প্রপার জব, গভর্নমেন্ট মানে জবের এক্সামের মতো ব্যাপারটা নয়, যে যেমন টেটের পরীক্ষা হলো আনলিমিটেড দিন ওয়েট করো কবে বেরোবে, তার ব্যাপার নেই। এটা 1 মাসের মধ্যে রেজাল্ট বেরোবে কনফার্ম। ঠিক আছে, আর কোনো কিছু ব্যাপার, আর কোনো প্রশ্ন কিছু নেই তো? কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ বলো। আপনি 9-10 যে বইটা পড়াবেন ওটা একসাথে পড়াবেন না আগে 9-এরটা শেষ করে তারপর 10-এরটা? না, এরকম 9-10 বলে কোনো কিছু পড়াবোই না আমি। 9-10 এরকম বলতে আমি 9-10 বলে কোনো কিছু পড়াবো না আমি। আজকেই যখন জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স স্টার্ট করবো, তুমি দেখতে পাবে আমি সিলেবাস ধরে পড়াবো। সে সিলেবাসটা হয়তো কিছু 9-এ রয়েছে, কিছু 10-এ রয়েছে। আমার টার্গেট থাকবে, আমি তো সিলেবাস রেডি করে নিয়েছি, যে এই টপিক আমাকে কভার করতে হবে, এই টপিকটা পরপর কভার করবে। এবার দেখো, ধরো আমি আজকে স্টার্ট করব যে হিউম্যান ফিজিওলজি বা মানব শারীরবিদ্যা, কী কী সিলেবাসে আছে বা কী কী টপিক পড়তে হবে বলে দেবো। তুমি সেটাই 9-10 বইতে খুঁজে দেখবে কোথায় আছে, বা আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে 9-এর 4th চ্যাপ্টার। আমি কিন্তু এটা এরকমভাবে কখনোই করবো না, বা এটা কোনো কম্পিটিটিভ এক্সামে এভাবে হয় না যে একদম ক্লাস 9-এর। বুঝতে পারলাম না, শুনতে পেলাম না। আমি পড়াটা স্টার্ট করেছি। ওকে ঠিক আছে, তুমি করো, তোমার নিজের মতো করো। তুমি যদি আমার কাছে যখন করছো, আমি আমার মতো এগোই, তুমি তোমার এক্সট্রাভাবেও তুমি করো, তার সঙ্গে দেখো এটা করো, দেখবে তাড়াতাড়ি ব্যাপারটা কমপ্লিট হবে। আমার টার্গেট থাকবে টোটাল অল ওভার সিলেবাসটা এপ্রিল মাসের লাস্টে কমপ্লিট করার, যাতে মে মাসটায় গোটাটা প্র্যাকটিস করানো যায়, জুনে পরীক্ষা ঠিকঠাক হয়। ঠিক আছে, একটাই তোমাদের রিকোয়েস্ট করি, যেটা আমি ইংলিশটাতে কি আসবে পরে কি ভিডিওটা দেখে নেব, তখন কেটে গিয়েছে। না, ইংলিশে কী আসবে আমি বলিনি, ইংলিশে আমি যখন ইংলিশ ক্লাস স্টার্ট করবো তখন বলে দেবো। তবে এটা জেনারেল ইংলিশ, আমি আগের বছরের কোশ্চেন তোমাদেরকে পাঠিয়ে রাখছি। জেনারেল ইংলিশ বলতে ওর মধ্যে সব কিছু আছে, আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েস, এরর কারেকশান, ইডিয়াম, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম অল আছে। তবে শিখলে পারবে। অনেকেই আছো ম্যাথ আর ইংলিশকে খুব ভয় পাও, শেখো, টাইম নাও, এখনও 6 মাস টাইম আছে, নাও, অসুবিধা হবে না। ঠিক আছে,
হ্যাঁ মাস আছে? না 6 মাস না থাকলেও 5.5 মাস আছে। 6 মাস নেই কথাটা, 6 মাস নেই ঠিক, তো 6.5 মাস হয়ে যাবে, চেষ্টা করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার আমি টপিকে স্টার্ট করি, একদম কীভাবে মানে লাইফ সায়েন্সে ঢুকি। তাহলে চলো, এই এতটা পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে টোটাল ডিসকাশান, একটু তোমরা দেখে নিও, না দেখলেও কোনো নেই, আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু দিয়ে দিই। যারা কোনো নেটওয়ার্কের কারণে বা কোনো সমস্যার কারণে ক্লাসে আমার হাতে লেখা বা কোনো অসুবিধা হলে রেকর্ডিং দেখে নিতে পারো। বিশেষ করে ম্যাথ ক্লাসের ক্ষেত্রে, ইংলিশ ক্লাসের ক্ষেত্রে রেকর্ডিংটা কাজে লাগবে, একাধিকবার শোনার জন্য, দেখার জন্য একটু তোমরা দেখে নিও। ওকে, চলো।